যা খেয়াল করো, আমরা 16 পর্যন্ত পুরোটা শিখেছি। তাহলে আজকে কোথা থেকে শুরু করবো? 17 থেকে। তাহলে পি ব্লকের যে গ্রুপ 17 মৌল, এদের নাম কি বলা হয়? হ্যালোজেন। মনে আছে তো যে গ্রুপ 17 মৌলগুলোর নাম কি? হ্যালোজেন। তাহলে এই যে হ্যালোজেন, এদের ইলেকট্রন বিন্যাস কেমন থাকে? লাস্টে কটা ইলেকট্রন থাকে হ্যালোজেনের? 7টা ইলেকট্রন থাকে, মানে S2P5। দেখো সেইটা আমার বলা আছে প্রথমে, যে পর্যায় সারণীর পি ব্লকের যে মৌলগুলো আছে সেইখানে আমার কতগুলো 17 গ্রুপের যে মৌলগুলো আছে তাদেরকে আমরা বলতেছি হ্যালোজেন গ্রুপ। ওই হ্যালোজেনের লাস্টে কেমন থাকে? NH2NP5। আর এদেরকে আমরা বলতেছি কি? হ্যালোজেন। হ্যালোজেন গুলো কি কি ছিল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর কি? অ্যাস্টাটিন। এখন এই অ্যাস্টাটিন আমার খুব বেশি দরকার নেই, আমরা যদি ওই 4টা মনে রাখতে পারি তবেই হবে। এখন এদেরকে আমরা কেন হ্যালোজেন বলি? এটা 9-10 পড়তেছি যে হ্যালোজেন শব্দের অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী বা প্রস্তুতকারী। তাহলে কি কি লবণ তৈরি হয়? সাধারণত সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, এই 3টা সমুদ্রের পানিতে বেশি পরিমাণে পাওয়া যায়, আর ফ্লোরাইডটা খুবই কম পরিমাণে পাওয়া যায়। এই কারণে আমরা সাধারণত ওই 3টাকে বলবো, এই কথা না, ওই 3টাকে বলবো। তাহলে কি কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। তাকে বলতেছি কি, বিজ্ঞানী বার্জেলিয়াস এই হ্যালোজেনের নামকরণ করেছে। এটা কিন্তু আমার এমসিকিউর জন্য লাগবে। কোন বিজ্ঞানী হ্যালোজেনের নামকরণ করেছে? বিজ্ঞানী বার্জেলিয়াস। এই বার্জেলিয়াস কিন্তু আরো অনেক কাজ করেছে, জৈব যৌগের নামকরণ কিন্তু বার্জেলিয়াস করেছে, জৈব যৌগের নামকরণ। তাহলে আমাদের এটা কিন্তু পরবর্তীতেও কাজে আসবে। তাহলে হ্যালোজেনের নামকরণ করেছে কে? বার্জেলিয়াস। তাকে বলতেছে কি, যে হ্যালোজেন সমূহ শক্তিশালী কোন পদার্থ? জারক পদার্থ। 9-10 পড়ছিলে জারক বিজারক। জারক বিজারক কারা? জারক হচ্ছে যারা বিজারণ বিক্রিয়া দেয়, ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে জারক পদার্থ। তাহলে হ্যালোজেন গুলো কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে অবশ্যই কোন পদার্থ? জারক পদার্থ। এবং হ্যালোজেন গুলো ইলেকট্রন গ্রহণ করে কোন চার্জ তৈরি করে? ঋণাত্মক চার্জ, মানে ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, এভাবে তৈরি করে। দেখো তারপরে বলতেছে কি, যে হ্যালোজেন সমূহের ভৌত অবস্থা। তাহলে ভৌত অবস্থা বলতে কি? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সে কোন অবস্থায় আছে। তাহলে হ্যালোজেন সমূহের ভৌত অবস্থা কিন্তু সবার একরকম না, কেউ গ্যাসীয়, কেউ কঠিন, কেউ তরল, এরকম কিন্তু। তাহলে হ্যালোজেনের যে 4টা, তার ভিতর থেকে মনে রাখতে হবে ফ্লোরিন আর ক্লোরিন, এরা দুইজন গ্যাস। কোন কোন দুইটা গ্যাস? ফ্লোরিন আর ক্লোরিন। ব্রোমিন তরল পদার্থ, আর আয়োডিন কঠিন পদার্থ। দেখো বলা হচ্ছে যে হ্যালোজেন সমূহের ভৌত অবস্থা এদের আণবিক ভরের উপর নির্ভর করে। হ্যালোজেন সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের কি হয়? আণবিক ভর বৃদ্ধি পায়। আর আণবিক ভর বাড়লে সাথে সাথে কি বাড়ে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। তাহলে আকার বাড়লে আমার সাধারণত অন্য সব জায়গায় আমরা পড়েছি সবকিছু কমে যায়, কিন্তু এক্ষেত্রে আমার কি বৃদ্ধি পাচ্ছে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? ভর বাড়তিছে। মনে থাকবে তো, যেন উল্টায় পাল্টায় ফেলে না। সবসময় তোমরা কি হিসেব করো? যে আকার যদি বাড়ে সবকিছু কম, সবকিছু কম, এরকম হিসাব করো কিন্তু। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আকারও যদি বাড়তেছে এখানে, আবার আণবিক বলও বাড়তেছে, সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলও বাড়তেছে। তাহলে সব থেকে বেশি বল কার ভিতরে আছে? আয়োডিনের ভিতরে। তারপরে কি? ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে কি? ফ্লোরিন। তাহলে এই হিসাব অনুসারে আমার ক্রমটা কেমন হবে? আয়োডিনের সব থেকে বেশি, তারপরে ব্রোমিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ফ্লোরিনের। ওইটা কিন্তু এমসিকিউর জন্য লাগবে, যে হ্যালোজেন সমূহের ভিতরে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম কোনটি। তাহলে কি কি হবে? আগে ফ্লোরিন সব থেকে কম, তারপরে ক্লোরিন তার থেকে একটু বেশি, তারপরে কি? ব্রোমিন আর একটু বেশি, আয়োডিন কি? আরো বেশি। তাহলে দেখো বলা আছে কি, এই জন্য আয়োডিন কি? কোন পদার্থ? কঠিন পদার্থ। ব্রোমিন কোন পদার্থ? তরল পদার্থ। ক্লোরিন আর ফ্লোরিন কি? গ্যাস। আর অ্যাস্টাটিন কি? পুরোপুরি কঠিন। তা আমার মূলত প্রথম 4টা মনে থাকলেই হবে। ক্লিয়ার? তাহলে ভৌত অবস্থা কি? হ্যালোজেনের ভিতর 3 রকমের অবস্থা আছে। একটা কি? হ্যালোজেন ফ্লোরিন আর ক্লোরিন গ্যাস, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। ক্লিয়ার? এখন দেখো হ্যালোজেনের আবার একটা কালার আছে। কি আছে? কালার আছে। ফ্লোরিনের কালার কি? ফিকে হলুদ। এই ফিকে মানে হচ্ছে হালকা। কেমন হলুদ? হালকা হলুদ। তারপরে ক্লোরিন কেমন? সবুজাভ। ব্রোমিন কেমন? লাল বর্ণের। আয়োডিন কেমন? গাঢ় বেগুনি বর্ণের। তাহলে এইগুলো কি আমার হ্যালোজেনের কালার। অনেকে আবার কালার চেনে না, তাই একটু কালার দিয়ে দিছি। ঠিক আছে? তাহলে কি? ফিকে হলুদ, ক্লোরিন কি? সবুজ, ব্রোমিন কি? লাল বর্ণের বা লালচে বাদামি, আর আয়োডিন কি? গাঢ় বেগুনি বর্ণের। এই কালার দিয়েও কিন্তু আমার এমসিকিউ আসছে। বুঝি এইটুক? দেখো এরপরে আমার কি আছে? হ্যালো অ্যাসিডের তীব্রতার ক্রম। দেখো হ্যালো অ্যাসিড মানে কি? হ্যালোজেন কল দিচ্ছে, হ্যালো অ্যাসিড, হ্যালো কল দিচ্ছে তা না। হ্যালো অ্যাসিড বলতে কি বোঝাচ্ছি? হ্যালোজেন সমূহ হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যে অ্যাসিড তৈরি করে। তাহলে হ্যালো অ্যাসিড কয়টা হবে? 4টা হবে। মানে কি? HF, HCl, HBr, HR। এই যে 4টা অ্যাসিড, এদের আবার তীব্রতা বের করতে হবে। তীব্রতা মানে কি? কে সব থেকে শক্তিশালী বেশি আর কার শক্তিমাত্রা কম।
দেখো হ্যালো অ্যাসিডের তীব্রতা দুইটা বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে এদের অ্যানায়নের আকার, আর একটা হচ্ছে তড়িৎক্রান্তকতা। কি বলেছি? অ্যানায়নের আকার আর কি তড়িৎক্রান্তকতা। অ্যানায়নের আকার যদি বড় হয় তীব্রতা বৃদ্ধি পায়। কি বললাম? অ্যানায়নের আকার যদি বৃদ্ধি পায় তীব্রতা বৃদ্ধি পায়, আবার তড়িৎক্রান্তকতা যদি কম হয় তাইলেও তীব্রতা বৃদ্ধি পায়। তাহলে আমরা বলো দিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আকার সব থেকে বড় কার? আয়োডিনের। তাহলে আকার যেহেতু বড় তাহলে তার কি হবে? তীব্রতা বেশি হবে। আবার ফ্লোরিনের আকার কি ছোট, তাহলে তার তীব্রতা কি হবে? কম হবে। আবার আকার বড় হলে আমরা জানি তড়িৎক্রান্তকতা কমে যায়। তাহলে আয়োডিনের যেহেতু আকার বড়, তড়িৎক্রান্তকতা অবশ্যই কি কম, তাহলে সেটার কি হবে? তীব্রতা বেশি হবে। দেখো আমরা একটু একবার পড়ি। বলা হয়েছে H2 গ্যাসের সাথে হ্যালোজেন সমূহ যুক্ত হয়ে যে অ্যাসিড উৎপন্ন করে তাদেরকে কি বলে? হ্যালো অ্যাসিড বা হাইড অ্যাসিড। তাহলে এই হাইড অ্যাসিড গুলো তাহলে কি কি? HF, HCl, HI, HBr। পরে বলতেছে কি যে হাইড অ্যাসিডের তীব্রতার ক্রম নির্ভর করে এদের কিসের উপরে? অ্যানায়নের আকারের উপরে। আর কার উপরে? তড়িৎক্রান্তকতার উপরে। অ্যানায়নের আকার বড় হলে এবং তড়িৎক্রান্তকতার মান কি হলে? কম হলে, তাহলে আকার কি বড়, তড়িৎক্রান্তকতা কি কম, তাহলে হাইড অ্যাসিডের কি হবে? তীব্রতা বৃদ্ধি পাবে। তাহলে হাইড অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়োডাইডের অ্যানায়নের আয়োডিনের আকার কি বড়। তাহলে ওই কথাগুলো এবার একটু সাদা গুজা লিখেছি। বুঝেছি নাকি বুঝিনি? পারবো তো নাকি পুরোটা বলাই দেবো? তাহলে এবার ক্রমটা কি হবে? HI, HBr, HCl, HF। এটাও কিন্তু এমসিকিউতে আইছে, তোমার অ্যাডমিশনের এমসিকিউতে আইছে হ্যালো অ্যাসিডের ক্রম কোনটি। তাহলে সবথেকে বড় কোনটা? HI, তারপরে HBr, তারপরে HCl, তারপরে কি? HF। বুঝি? দেখো তারপরে কি আছে? অসামঞ্জস্য বিক্রিয়া। বানান করতে গেলে দাঁত ভেঙে যায় মাঝে মাঝে। কি আছে? অসামঞ্জস্য বিক্রিয়া। দেখো এর যদি আমরা সংজ্ঞাটা বুঝি তাহলে জিনিসটা সহজ হয়। অসামঞ্জস্য বিক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে বিক্রিয়ায় একটা নির্দিষ্ট মৌলের একই সাথে জারণও ঘটে বিজারণও ঘটে। কয়টা মৌলের? একটা মৌলের তার জারণও ঘটবে বিজারণও ঘটবে। জারণ ঘটা মানে কি? জারণ মান বৃদ্ধি পাওয়া। আর বিজারণ ঘটা মানে কি? জারণ মান কমে যাওয়া। তার মানে কি একটা মৌলেরই জারণ মান একবার বাড়বে, জারণ মান একবার কমবে। কথা বুঝি কিনা? দেখো আমরা যদি বিক্রিয়াটা খেয়াল করি তাহলে জিনিসটা সহজে পাওয়া যাবে। দেখো এই জায়গায় ক্লোরিনের সাথে কার বিক্রিয়া করেছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই ক্লোরিন আছে অনু অবস্থায়, অনু অবস্থায় জারণ মান কত? 0। এইখানে দেখো ক্লোরিন আছে কার সাথে? সোডিয়ামের সাথে। এইখানে তার জারণ মান কত? -1। আমরা সবাই বের করতে পারি তো? এইখানে জারণ মান কত? দেখো ক্লোরিনের +1। তুমি যদি বের করো ক্লোরিনকে তো x ধরবা, সোডিয়ামের জারণ মান কত? +1, অক্সিজেনের জারণ মান কত? -2 = 0। তাহলে x = কত? +1। বুঝি কিনা দেখো? তাহলে এইখানে 0 থেকে একবার কত হলো? -1। বাড়লো না কমলো? কমলো। আবার 0 থেকে একবার কত হলো? +1। বাড়লো না কমলো? বাড়লো। তাহলে বাড়লে সেটা জারণ বিক্রিয়া, কমলে সেটা বিজারণ বিক্রিয়া। তার মানে কি একই সাথে জারণও হলো বিজারণ হলো। তাই এইটাকে আমরা কি বলতেছি? অসামঞ্জস্য বিক্রিয়া। কথা বুঝি? এখন দেখো এই যে অসামঞ্জস্য বিক্রিয়া, এটা আবার তাপমাত্রার উপর নির্ভরশীল। কম তাপমাত্রায় এক রকমের উৎপাদ তৈরি করে, বেশি তাপমাত্রায় আর এক রকমের উৎপাদ তৈরি করে। এখন তুমি কি ডাইরেক্ট বেশি তাপমাত্রায় যেতে পারবা? আগে তো কম তাপমাত্রায় থাকতে হবে, তারপরে তুমি তাপমাত্রা বাড়ায় বেশি তাপমাত্রায় যাইতে পারবা। তাই দেখো পরে একটু বিক্রিয়াটা লেখা আছে এইভাবে, যে প্রথমে কি আছে? এই যে এটা শীতল অবস্থায় বিক্রিয়া, তার মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কি অবস্থা? উষ্ণ অবস্থা, মানে কি তাপ বাড়াইছি। তাহলে এই অবস্থায় তাপমাত্রা কত? 25। তারপর এটা কত? 70। বুঝো কিন্তু আমি আবার বলতেছি, ডাইরেক্ট কি 70-এ যাবা নাকি আগে 25-এ যাবা? তাহলে 25-এ তো এরকম একটা বিক্রিয়া হয়েছে, তাহলে ওই বিক্রিয়াটা কি অসামঞ্জস্য নাকি অসামঞ্জস্য না? এইটা অসামঞ্জস্য। কারণ কি এইখানে জারণ মান, এখানে জারণ মান যা, এখানে জারণ মান কি ভিন্ন, একবার বাড়িছে একবার কমিছে। এবার দেখো এইখান থেকে একটা উৎপাদ আমি এটা পাইছি, যখন আমি তাপমাত্রা বাড়াই দিচ্ছি ওই উৎপাদটা আবার বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি বানাচ্ছে? NaClO3, আর তার পাশাপাশি কি NaCl। যদি আমরা খেয়াল করি এইখানে ক্লোরিনের জারণ মান কত ছিল? +1। দেখো এইটার ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান +5, আর এইটার ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান -1। তাহলে +1 থেকে একবার কত? +5। বাড়লো না কমলো? বাড়লো। আবার +1 থেকে একবার কত? -1। বাড়লো না কমলো? কমলো। তাহলে একই সাথে আবার কি হলো? বাড়লো কমলো। তার মানে কি জারণও হলো বিজারণও হলো। তাহলে এই বিক্রিয়াটাও কি? অসামঞ্জস্য বিক্রিয়া। তার মানে কি শীতল অবস্থার বিক্রিয়াও অসামঞ্জস্য বিক্রিয়া, উত্তপ্ত অবস্থায় বা উষ্ণ অবস্থার বিক্রিয়াও অসামঞ্জস্য বিক্রিয়া। কথা কি বুঝতে পারছি? তাহলে আমার যদি পরীক্ষার সময় প্রশ্নে আসে যে হ্যালোজেন অসামঞ্জস্য বিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো, তাহলে আগে কি করব? আগে সংজ্ঞাটা লিখবো, যে বিক্রিয়ায় কোনো নির্দিষ্ট মৌলের একই সাথে জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়া ঘটে তাকে বলতেছি অসামঞ্জস্য। তাহলে হ্যালোজেন সমূহ শীতল অবস্থায় এবং উত্তপ্ত অবস্থায় কি করে? অসামঞ্জস্য বিক্রিয়া প্রদর্শন করে। দিয়ে আমরা বিক্রিয়াটা লিখে দেবো।
আর এখানে পরে একটু বাংলা লিখেছে জারণ মান 0 থেকে কত হয়েছে সেটা একটু লিখে দিছি, যে 0 থেকে এখানে কত হয়েছিল, একবার -1 একবার কত +1, আবার এটার ক্ষেত্রে কত ছিল +1 থেকে কত একবার -1 আর একবার কত +5, তাহলে সেই কথাটা একটু লিখেছি বাংলায়। বুঝতে পারছি? এই কিন্তু সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, যদি আমরা 9, 10-এ জৈব যৌগের অধ্যায়গুলো করি তাহলে পড়িছি, যদি জৈব যৌগ পড়ি, আর যদি জৈব যৌগ না পড়ি তাহলে পড়িনি। জৈব যৌগের ভিতরে ছিল টয়লেট ক্লিনার, মনে আছে কিনা? তাহলে ওইখানে কি করতে হয়, জাইমান অক্সিজেন তৈরি করতে হয়। তাহলে এক্ষেত্রেও কিন্তু জাইমান অক্সিজেন তৈরি করেছি। একটু প্রশ্নটা কি দেখি, বলেছে ক্লোরিনের বিরঞ্জন। বিরঞ্জন শব্দের অর্থ কি? রং দূর করা। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো রঙিন বস্তু বর্ণহীন বস্তুতে রূপান্তরিত হয় তাকে আমরা কি বলতেছি? বিরঞ্জন প্রক্রিয়া। কথা বলছি কিনা? যে বিক্রিয়ায় কোনো রঙিন বস্তু কোন বস্তুতে রূপান্তরিত হবে? বর্ণহীন বস্তুতে, তাকে আমরা কি বলবো? বিরঞ্জন প্রক্রিয়া। আর যে বস্তু দ্বারা বা যে পদার্থ দ্বারা করব তারে বলা হয় বিরঞ্জক। মনে থাকবে, এই সংজ্ঞাও কিন্তু আসতে পারে। আবারও বলতেছি, খেয়াল করো মন দিয়ে, যে বিক্রিয়ায় কোনো রঙিন বস্তু বর্ণহীন বস্তুতে রূপান্তরিত হয় তাকে আমরা বলতেছি কোন বিক্রিয়া? বিরঞ্জন বিক্রিয়া বা প্রক্রিয়া। আর যে পদার্থ দ্বারা এটা করতেছি তাকে বলতেছি বিরঞ্জক পদার্থ। তাহলে বলেছি কি, ক্লোরিনের বিরঞ্জন এবং জীবাণুনাশ ক্রিয়া। দেখো, এই বিরঞ্জন ক্রিয়া জীবাণুনাশ ক্রিয়া দুইটাই জাইমান অক্সিজেনের উপর নির্ভরশীল। কার উপরে? জাইমান অক্সিজেন নির্ভরশীল। তাহলে আমরা কি করলাম? ক্লোরিনকে পানিতে মিশালাম, মিশালে কি উৎপন্ন হলো? HOCl। এই HOCl ভেঙে কি উৎপন্ন করে? জাইমান অক্সিজেন। ওই জাইমান অক্সিজেন যদি তুমি কোনো রঙিন বস্তুতে দাও সাথে সাথে বর্ণহীন হয়ে যাবে, যদি কোনো জীবাণুর উপরে দাও জীবাণুটা মৃত্যু জীবাণু হয়ে যাবে। এই বিক্রিয়াগুলো সহজ। কিভাবে সহজ? জাইমান অক্সিজেন প্লাস কি রঙিন বস্তু কি হয়ে গেছে? বর্ণহীন বস্তু। কোনো বিক্রিয়া টিক্রিয়া নেই, শুধু বাংলা। আবার এটা কি? জাইমান অক্সিজেন কি জীবাণু, সেই জীবাণু কি হবে? মৃত জীবাণু। তাহলে দেখো, কি কঠিন কোনো কিছু? খ দাগের প্রশ্নে আমার আসতে পারে যে ক্লোরিনের বিরঞ্জন এবং জীবাণুনাশ বিক্রিয়া কি, লেখো। বুঝেছি? তাহলে আগে কি উৎপন্ন হবে? ক্লোরিনকে পানিতে দিতে হবে, পানিতে দিলে কি হবে? HOCl। ওই HOCl ভেঙে কি উৎপন্ন করবে? জাইমান অক্সিজেন। আর জাইমান অক্সিজেন থেকে আমি কি পাচ্ছি? পরে আমি বর্ণহীন বস্তু পাচ্ছি, আবার কি মৃত জীবাণু পাচ্ছি। বুঝছি? দেখো তারপরে প্রশ্ন, এইটা আমাদের ইন্টারে লাগে না কিন্তু অ্যাডমিশনে লাগে। ইন্টারে লাগবে না কিন্তু অ্যাডমিশনে লাগবে। তা যেহেতু ইন্টারে শিখে যায় একটু ভালো, তাই অল্প একটু দেখে যায়, কারণ খুব বেশি গুরুত্বপূর্ণ ইন্টারের জন্য না। আবারও বলতেছি, তাহলে আমরা কি শুনেছি যে CFC কি জিনিস? ক্লোরোফ্লোরো কার্বন। নামটা জানার কথা, পুরো জানি আর না জানি কি জিনিস? ক্লোরোফ্লোরো কার্বন। অর্থাৎ কার্বনের সাথে ফ্লোরিন আর ক্লোরিন যুক্ত হয়ে যে সকল যৌগ তৈরি হয় সাধারণত তাদেরকে কি বলে? ক্লোরোফ্লোরো কার্বন। দেখবা পড়া হয় যে এসিতে CFC আছে, তারপর ফ্রিজ থেকে CFC আছে, এরকম পড়িছো কিনা? এয়ার কন্ডিশন টন দিয়ে। তাহলে এই CFC কিন্তু উপকারী না, CFC কি ক্ষতিকর। কিন্তু আমাদের মূলত এখান থেকে লাগবে CFC-র নামকরণ, অর্থাৎ কিভাবে CFC-র নামকরণ করব। এর একটা সূত্র আছে, দেখো আমরা সূত্রটাকে একটু দেখে নেব। দেখো বলা হয়েছে কি, যে সাধারণত মিথেন এবং ইথেনের, খেয়াল করো, ক্লোরো এবং ফ্লোরো, তার মানে কি ফ্লোরিন আর ক্লোরিন, এদের যে যৌগগুলো আছে, জাতক মানে আছে তাদের যৌগ, তাদেরকে কি বলা হয়? CFC। এদের বাণিজ্যিক নাম কি? ফ্রিয়ন্স। মনে রাখতে হবে কিন্তু, এটা কিন্তু MCQ-তে আসছে যে CFC-র বাণিজ্যিক নাম কি? ফ্রিয়ন্স। তাহলে ক্লোরোফ্লোরো কার্বনকে সংক্ষেপে কি বলা হয়? CFC। তাহলে এদের নামকরণের একটা সূত্র আছে, সূত্রটা কি? এই নামকরণের সময় আগে কি লিখে নিতে হবে? ফ্রিয়ন লিখে নিতে হবে। লেখার পরে যে কটা কার্বন থাকবে তার থেকে এক বাদ দিতে হবে। কি করতে হবে? যে কটা কার্বন থাকবে তার থেকে এক বাদ দিতে হবে। আবার যে কটা হাইড্রোজেন থাকবে তার সাথে এক যোগ করতে হবে। আর ফ্লোরিন যে কটা আছে সেই সংখ্যা বসবে। সূত্রটা খেয়াল করি আবারও, আগে কি লিখে নিতে হবে? ফ্রিয়ন লিখে নিতে হবে। কার্বন যে কটা তার থেকে কি করতে হবে? এক বাদ দিতে হবে। হাইড্রোজেন যে কটা তার সাথে কি করতে হবে? এক যোগ করতে হবে। আর ফ্লোরিন যে কটা তাই বসাতে হবে। ধরো আমি এই উদাহরণটা একটু খেয়াল করবো। প্রথম কাজ কি? ফ্রিয়ন লিখে নিয়া। তাহলে আমি ফ্রিয়ন লিখে নিলাম। কার্বন যে কটা তার থেকে এক বাদ দিতে হবে। কার্বন কয়টা আছে? ওই কার্বন কয়টা? একটা। তাহলে এক থেকে যদি এক বাদ দিয়ে আছে কিছু, তো সেই সংখ্যা বাদ। এবার বলেছে হাইড্রোজেন যে কটা তার সাথে কি করতে হবে? এক যোগ করতে হবে। তাহলে হাইড্রোজেন ছিল একটা, এক যোগ করলে কত হয়ে গেল? 2। বুঝলি? এইবার বলেছি কি ফ্লোরিন যে কটা তাই বসাতে হবে। দেখো এই ক্লোরিনের কোনো কাজ নেই। বুঝেছি? আবারও খেয়াল করো, পরেরটা খেয়াল করো। এখানে কার্বন কয়টা? একটা। তাহলে একের থেকে এক বাদ, কোনো কিছু থাকলো তাহলে ওইটা বাদ। এবার হাইড্রোজেন কয়টা? তাহলে তার সাথে কত যোগ? এক যোগ। তাহলে সেটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এবার ফ্লোরিন যে কটা তাই বসে যাবে। বুঝেছি? এটাও তুমি খেয়াল করো, এখানে কার্বন কয়টা? একটা। তাহলে একের থেকে এক বাদ, তাহলে কার্বন থাকলো না। এবার হাইড্রোজেন কয়টা? একটা। তাহলে একের সাথে এক যোগ, তাহলে কত হবে? 2।
আবার ফ্লোরিন কয়টা? দুইটা। ফ্লোরিন যে কয়টা তাই বসে যাবে। বুঝেছি? দেখো যদি এটা বুঝো কিনা, ওটা বুঝো কিনা দেখো। কার্বন একটা, বাদ গেল বাদ। এবার হাইড্রোজেন নেই, তার মানে কি 0 প্লাস 1, বুঝছো কিনা তাই দেখো। এখন তুমি হয়তো ভাবতে পারো হাইড্রোজেন তো নেই, তাহলে এক যোগ করবো কিভাবে? হাইড্রোজেন নেই মানে 0, সূত্র কি? হাইড্রোজেনের এই জায়গায় নেই, তাহলে 0 প্লাস কি 1, তার মানে কি একটা হাইড্রোজেন বসাতে হবে, সেই জন্য কত বসাতে হবে? 1 বসাতে হবে। এবার পরে ফ্লোরিন কয়টা? দুইটা, 2 বসে গেছে। বুঝেছি নাকি বুঝিনি? এখন এইটা গেল যদি আমি কখনো এরকম সংকেত দেয়া থাকে তাই দিয়ে নামকরণ করি। এর উল্টো প্রসেসও লাগবে। উল্টো প্রসেস মানে কি? এইটা দেওয়া আছে, এইটাই কনভার্ট হতে হবে। তার জন্য একটা সূত্র আছে, আমরা সূত্রটা আগে দেখে নেব। দেখো এই যে বলা আছে কি যে ফ্রিয়ন থেকে সংকেত নির্ণয়, তার মানে কি আগে আমার ওই রকম লিখে দিয়ে আছে যে ফ্রিয়ন 111, ফ্রিয়ন 112 এরকম লিখে দিয়ে আছে। ওইটা থেকে আমার কি করতে হবে? যৌগের এই সংকেতে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি দেখো, ফ্রিয়ন সংখ্যার সাথে কত যোগ করতে হবে? 90 যোগ করতে হবে। 90 যোগ করলে প্রথম যে যোগফলের যে প্রথম সংখ্যা পাবো সেটা কি নির্দেশ করবে? কার্বন। পরের সংখ্যা কি নির্দেশ করবে? হাইড্রোজেন। তৃতীয় সংখ্যা কি? ফ্লোরিন। আর পরবর্তীতে যা বাকি থাকবে কার্বনের হাত পূরণ করতে, সে কটা কি বসাতে হবে? ক্লোরিন। ভালো করে খেয়াল করো, ফ্রিয়ন যত সংখ্যা আছে তার সাথে কত যোগ করব? 90। 90 যোগ করার পরে প্রথম যে সংখ্যাটা আমি পাবো সেই সংখ্যারে বলবো কার্বনের সংখ্যা। তারপরে যেটা পাবো হাইড্রোজেনের সংখ্যা, তারপরে যেটা পাবো ফ্লোরিনের সংখ্যা। সবার শেষে কার্বনের চাইরাত পূরণ করতে বাকি যা থাকবে সেটা হবে ক্লোরিনের সংখ্যা। কথা কি বুঝেছি? ধরো আমাদের উদাহরণ একটা খেয়াল করি, যে মনে করো আমার এখানে উদাহরণটা কি দেওয়া আছে, ফ্রিয়ন কত? 21। তাহলে আমার ওর সাথে কত যোগ করতে হবে? 90 যোগ করতে হবে। তাহলে 21-এর সাথে যদি আমি 90 যোগ করি তাহলে কত পাচ্ছি? 1 1 1 কত? 111। এইবার প্রথম যে সংখ্যা এটা কি? কার্বন। দ্বিতীয় যে সংখ্যা এটা কি? হাইড্রোজেন। তৃতীয় যে সংখ্যা এটা কি? ফ্লোরিন। এইবার কার্বনের কয় হাত পূরণ হলো? এই দিয়ে 2 হাত পূরণ হয়েছে। কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা ফ্লোরিন, কয় হাত পূরণ হয়েছে কার্বনের? মানে এরকম আছে না, ভালো করে বোঝো, এক হাতে হাইড্রোজেন এক হাতে ফ্লোরিন। এখন কয় হাত বাকি? ওই 2 হাতে কি হবে? 2টা ক্লোরিন হবে। তাহলে এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। তাহলে যোগের সংকেত কি হয়ে গেল? CH Cl2, তার সাথে কি একটা F। বুঝেছি নাকি বুঝিনি? শিওর? তাহলে যদি তুমি এইটা বোঝো, দেখো এইখানে একটা যোগ আছে ফ্রিয়ন 122, তাহলে তুমি কি করতে? তার সাথে কি করতে? 90 যোগ করতে। তাহলে 90 যোগ করা মানে কি? 2, এনি কত? 1, এনি কত? 2। তাহলে প্রথম সংখ্যা কি? কার্বন। তাহলে কার্বন কত লিখবো? C2। পরের সংখ্যা কি? হাইড্রোজেন। তাহলে কি? H। পরের সংখ্যা কি? ফ্লোরিন। তাহলে কি? F2। বাকি হাত কি দিয়ে পূরণ করতে হবে? ক্লোরিন দিয়ে। তোমরা কি জানো 2টা কার্বন থাকলে তার মোট হাত কয়টা হয়? 6টা হয়। 6টা। কিভাবে হয় একটু দেখে নাও। হ্যাঁ এই দেখো এইভাবে তৈরি হয়। আগে কার্বন কার্বন একটা বন্ধন হয়, কার্বন কার্বন একটা বন্ধন হয়। এইবার তারপরে দেখো এরকম 3টা হয়, এরকম 3টা হয়। বুঝেছি না বুঝিনি? 2টা কার্বন থাকলে কি হয়? কার্বন কার্বন একটা বন্ধন দিতে হয়। তারপর বাকিটা কয়টা কয়টা? 3টা 3টা করে। তাহলে বুঝো কিন্তু আমার কথা, যখন আমি এইটা করতে যাচ্ছি যোগফল কত হয়েছিল? 90 যোগ করলে 2 1 2 212। তাহলে প্রথমে তো C2 হয়ে গেছিল, বাকিটা কি? হাইড্রোজেন। তাহলে মোট হওয়ার কথা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হওয়ার কথা। তাহলে আমি হাইড্রোজেন পেলাম কেবল একটা। এবার এই তারপরে ফ্লোরিন কয়টা? 2টা পাইলাম। এবার আমার আর কয়টা বাকি? এখন আরো 3টা বাকি। তাহলে সেই 3টা কি হবে? অবশ্যই ক্লোরিন। দেখো তাই আছে না, C2 H F2 Cl2, ওই মানে Cl3। বুঝছি কিনা দেখো। তো জিনিসটা কঠিন না, আমার অ্যাডমিশনে বেশি লাগে, আর আমাকে যেহেতু অ্যাডমিশনও পড়াতে হয় তাই একবারে করা। বুঝেছি? তাহলে CFC বুঝেছি। তাহলে CFCর আমার যৌগ থেকে নাম আসতে পারে, আবার নাম থেকে যৌগও যাইতে হতে পারে। তাহলে যদি আমার যৌগর দেয়া থাকে তাহলে তো আমার সহজ হিসেবে ওই সূত্র, উপরের প্রথম সূত্র। আর যদি আমার নাম দেয়া থাকে ওই যে ফ্রিয়ন এত, ফ্রিয়ন এত, 90 যোগ করব। প্রথম সংখ্যা কার্বন, দ্বিতীয় সংখ্যা হাইড্রোজেন, তৃতীয় সংখ্যা কি? ফ্লোরিন, তারপরে বাকি যে কয় হাত থাকে ক্লোরিন। ক্লিয়ার CFC? এবার আসো গ্রুপ 18। গ্রুপ 17 আর কিছুই পড়া লাগবে না, শুধু এইটুক। এবার কি গ্রুপ 18? গ্রুপ 18-তে কারা আছে? নিষ্ক্রিয় গ্যাস। এই নিক্টোজেন না, 15 তো নিক্টোজেন। গ্রুপ 18 এরা কারা? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কয়টা মনে আছে? কি কি? 7টা যে কলি ক কি কি? 6টা। কি কি? হিলিয়াম,
নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর ওই অর্গানিসন ও আছে, নেই তা না, আছে, কিন্তু তারে আমার কোনো কাজে আসবে। এমনি বললে 7টা, কিন্তু অর্গানিসনটা আমাদের কোনো কাজে আসবে। কথা বুঝেছি? তাহলে আমরা কি করব, এই 7টা মনে রাখবো। যদিও 7টার ভিতরে যদি তুমি আরো কও, তোমার মনে রাখতে হবে মূলত হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এই 4টে তোমার মনে থাকলে মোটামুটি সব জায়গার কাজ হয়ে যাবে। কথা বুঝেছি? এখন নিষ্ক্রিয় গ্যাস থেকে আমার শুধুমাত্র পড়তে হবে এদের ব্যবহার। কি পড়তে হবে? ব্যবহার। তাহলে প্রত্যেক নিষ্ক্রিয় গ্যাসের একটা নির্দিষ্ট ব্যবহার আছে, সবার ব্যবহার কিন্তু এক না। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে হালকা কে? হিলিয়াম। তোমরা জানো কিনা, যারা ডুবুরিরা, এই ডুবুরিরা যে অক্সিজেন নিয়ে যায় সিলিন্ডারে করে, তার মধ্যে হিলিয়াম মিশানো থাকে। নিষ্ক্রিয় গ্যাস মানে কি, সে কি অন্য কারোর সাথে বিক্রিয়া করে? করে না। কিন্তু যদি আমি অক্সিজেনের, ভালো করে বুঝবা কিন্তু, ধরো আমি একটা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যাব, এখন ওই সিলিন্ডারটা যদি পুরোপুরি অক্সিজেন দিয়ে ভরে দিই, তাহলে সিলিন্ডারের ভার কিন্তু অনেক বেশি হয়ে যাবে। কিন্তু তুমি যদি সিলিন্ডারের মধ্যে অক্সিজেনের পাশাপাশি অন্য কোনো হালকা মৌল দিয়ে দাও, তাহলে সিলিন্ডার কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। তুমি বলতে পারো, আমি কি দম নেওয়ার সময় অক্সিজেনের পাশাপাশি অন্যতা নেবো? তুমি যখন শ্বাস নিচ্ছ আর নেও না, শুধু অক্সিজেন নাও। নাকি এরম না যে সব সেকেন্ড এসছে এনে যাওয়ার আগে, এখন তো তুমি সব গ্যাস সহ নিচ্ছ, সেক্ষেত্রে তুমি কি নিচ্ছ? শুধু হিলিয়াম নিবা। দেখো এই যে বলে দিয়ে আছে যে হিলিয়াম সবচেয়ে কি, মানে সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন, তারপরে কোন গ্যাস? হিলিয়াম। এবং এটি কি অদাহ্য। অদাহ্য মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। অদাহ্য বলতে কি বোঝায়? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। পরে বলতেছে কি, হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা কি 92%। এর মানে কি, তুমি যদি কোনো একটা বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাস ভরো আর যদি হিলিয়াম গ্যাস ভরো, তাই হিলিয়ামের গ্যাসটা ভালো সুন্দরভাবে উড়ে যাবে, হাইড্রোজেন যত সহজে পড়বে না। যখন তুমি পানির তলে যাও, তোমার টার্গেট কি নিচে যায় থাকা নাকি পরবর্তীতে আবার উঠেও আসা? তাহলে যদি হিলিয়াম গ্যাস হয়, সে পরবর্তীতে উঠতে কি করবে? সাহায্য করবে। কথা বোঝো কিনা দেখো। এবার পরে বলতেছে কি, যে গভীর পানিতে কর্মরত ডুবুরিগণ শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে কত পার্সেন্ট হিলিয়াম? 80% হিলিয়াম। আর কয় পার্সেন্ট? 20% অক্সিজেন। তার মানে কি অক্সিজেন অনেক কম, হিলিয়ামকে অনেক বেশি দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কি সিলিন্ডার হালকা আসছে? বোঝো কিনা দেখো। তাহলে কি তোমার পানির তলে যায় সাঁতরাইতে সুবিধা হবে। বুঝেছি নাকি বুঝিনি? তাহলে আবার বলতেছি, ডুবুরিরা কি করবে? হিলিয়াম আর অক্সিজেনের মিশ্রণ নিয়ে যাবে। সেখানে হিলিয়ামের পরিমাণ কত? 80%। অক্সিজেনের পরিমাণ কত? 20%। আবার হিলিয়াম হচ্ছে কি, হাইড্রোজেনের তুলনায় উড্ডয়ন ক্ষমতা তার বেশি। কত পার্সেন্ট বেশি? 92% বেশি। বুঝছি? এবার তারপরে এটা কি আছে দেখো, নিয়ন। তাহলে হিলিয়ামের পরে কার হিসেব? নিয়ন। তাহলে নিয়ন হচ্ছে কোন আলো তৈরি করতে ব্যবহার করা হয়? উজ্জ্বল লাল বর্ণের আলো। এবং এটা কি হয়? কুয়াশার মধ্যেও দেখা যায়। দেখো, যা কুয়াশার মধ্যে দেখা যায় তা নিশ্চয়ই যানবাহনে ব্যবহার করা ঠিকঠাক হবে, কারণ যানবাহন কি হয়? কুয়াশার মধ্যে দেখা যায় না। আবার উড়োজাহাজ আছে আকাশে, ওরা তো উড়ে বেড়ায়, তখন তো কুয়াশা বলে কিছু দেখতেই পারবে না। তো তখন কি করতে হবে? যে তাই উড়ান্ত বিমানের পাইলটগণ কি ব্যবহার করে? উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলো ব্যবহার করে। তারপর হচ্ছে যে সবুজ বা নীল বর্ণের বাল্বেও সামান্য পরিমাণে এটা ব্যবহার করা হয়। তা সাধারণত লাল আলোর জন্যই বেশি ব্যবহার করা হয়। তারপর কি আছে? আর্গন। তাহলে বায়ুতে সব থেকে কোনটা বেশি আছে? আর্গন। এই পার্সেন্টেজ বহুতবার এমসিকিউতে আইছে। ওই পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে? 0.93%। বাতাসে সব থেকে কোন গ্যাস বেশি? কোন গ্যাস বেশি সব থেকে? নাইট্রোজেন। কত পার্সেন্ট? 78%। 78, বোঝো? বাতাসে সব থেকে বেশি কি? নাইট্রোজেন। কত পার্সেন্ট? 78%। মানে তুমি যখন শ্বাস নিচ্ছ, অক্সিজেনের চেয়ে বেশি নাইট্রোজেনই টানতেছে। বুঝছো কথা? তো ওই নাইট্রোজেন কিন্তু একটা প্রশ্ন পড়িলাম যে নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন সব থেকে নিষ্ক্রিয়, মনে আছে কিনা? এই কারণে সে তোমার শরীরে যায় কোনো কাজ করতেছে না। কিন্তু তুমি যদি রেগুলার কিছুদিন অন্যান্য গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাস যদি তুমি গ্রহণ করো, তোমার ক্যান্সার হোক, টিউমার হোক, হতেই থাকবে। বুঝেছো? এটা বুঝেছি। তারপরটা কি আছে? ক্রিপ্টন জেনন। তাহলে ক্রিপ্টন জেননের একটা ব্যবহার আছে। তাহলে আমাদের কাজ কি? ব্যবহারগুলো মুখস্থ করা। আর রেডন আসছে চিকিৎসা ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এটা কিন্তু 9-10 ছিল যে ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহার করা হয়? রেডন ব্যবহার করা হয়। তাহলে এটা কি? নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। কথা খেয়াল করো। তাহলে নিষ্ক্রিয় গ্যাস থেকে শুধুমাত্র এইটুকু পড়া। তাহলে সব থেকে পড়া বেশি কোন গ্রুপে? মনে আছে? বলো দিন, কোন গ্রুপে পড়া সব থেকে বেশি? 15 নম্বর গ্রুপে পড়া সব থেকে বেশি। নিক্টোজেনের ভিতরে ফসফরাস আর নাইট্রোজেন দিয়ে মেলা প্রশ্ন। এইবার কি চলে আইছে? যদি খেয়াল করো, সবার প্রথমে পড়িলাম এস ব্লক। এইবার এই পি ব্লকের 18 পর্যন্ত গেল। এইবার কি ব্লক? ডি ব্লক। বুঝছো? তাহলে দেখো, তাহলে ডি ব্লকের কি, যে ডি ব্লকের মৌলগুলোর আগে কি আছে? কিছু ধর্ম আছে। ধর্মর প্রত্যেকটা টানাটানটনে মুখস্থ থাকতে হবে, বহুপদী এমসিকিউতে লাগবে।
যে নিচের কোনটি ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য। এবার ওই 1 ও 2 1 ও 3 সব জায়গায় কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লাগবে। এখন বৈশিষ্ট্যগুলো সহজ কঠিন না। দেখো আমরা প্রথমে বলতেছি কি ডি ব্লকের সব মৌল কেমন ধাতু? ভারী ধাতু। এদের ঘনত্ব কি হয়? বেশি হয়। সব থেকে ঘনত্ব কম কার? স্ক্যান্ডিয়াম। ঘনত্বের মান কত? 3.4। সব থেকে বেশি কার? ইরিডিয়াম। ঘনত্ব কত? 22.61। অনেকগুলো এমসিকিউ কিন্তু এক লাইনের মধ্যে। যে ডি ব্লকের মৌলগুলো কি হয়? বেশিরভাগই সবই ভারী। তারপরে এদের ঘনত্ব কি? বেশি। সব থেকে ঘনত্ব কম কার? স্ক্যান্ডিয়াম। সব থেকে বেশি কার? ইরিডিয়াম। বুঝছি কিনা দেখো কত? 22.61 আর ওটা কত? 3.4। তারপর বলা আছে কি ডি ব্লকের সব মৌলেরই কেমন জারণ অবস্থা আছে? পরিবর্তনশীল। যেমন আমি তোমার যদি বলি আয়রনের তো এটা দুটো তুমি জানোই যে Fe2+, Fe2+, এটা তুমি তো জানোই। তারপর তুমি যদি কপার দেখো কপারের 2+, শুধু কপার প্লাস, এগুলো কিন্তু তোমার জানা তাই। এই বাদেও প্রত্যেকটা মৌলের জারণ মান আছে। আমরা এর পরে আজকেই পড়ার মধ্যে আছে, পরের দিকে দেখবো যে অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল যোজনী বা জারণ মান কিভাবে আছে। পরে কি আছে? ডি ব্লক মৌলগুলো কেমন হবে? উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক। স্বাভাবিকভাবে ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি না, যেহেতু ডি ব্লকের ধাতু এদের তো বেশি হবেই। আর ডি ব্লকের সব মৌল সাধারণত কি পদার্থ? কঠিন পদার্থ। শুধু ব্যতিক্রম কে? মার্কারি। বলো মার্কারিরে কিসে ব্যবহার করা হয়? বলতে না পারলে সবকটারে পিটার লাগানো উচিত। থার্মোমিটারে। থার্মোমিটারে পারদ ব্যবহার করে না? মার্কারির বাংলা কি? পারদা। তাহলে এই একমাত্র ধাতু যে তরল অবস্থায় আছে সে কি? মার্কারি। মনে থাকবে। তারপর কি আছে? ডি ব্লকের মৌলসমূহ কি হয়? তাপবিদ্যুৎ সুপরিবাহী। বলো ধাতুগুলো তাপবিদ্যুৎ সুপরিবাহী না? এবার তারপর কি আছে? ডি ব্লক মৌলের আয়নীকরণ শক্তি এস ব্লক মৌল অপেক্ষা বেশি। খেয়াল করো কিন্তু ডি ব্লকের কি এস ব্লক অপেক্ষা বেশি, কিন্তু পি ব্লক অপেক্ষা কম। কেন? তুমি যদি একটু না পর্যায় সারণী যদি তুমি খেয়াল করো, দেখো পর্যায় সারণীর এই দিকে ভালো করে খেয়াল করবা, এইভাবে আছে না পর্যায় সারণী? যদি বোঝো এই প্রথম দুটো আছে এস আর মানে S1 S2, মনে আছে কিনা? আর এই পরের এই দিকে পুরোটা কি আছে? P13 থেকে P18। বাকি এই যে জায়গাটা 3 থেকে 12 এইটুক তো ডি। তাহলে ডি কোন জায়গায় আছে? মধ্যবর্তী একটা জায়গায় আছে। কথা বুঝি কিনা দেখো। তাহলে আমি জানি বাম থেকে ডান দিকে গেলে সবকিছু বাড়ে, আকার কমে সবকিছু বাড়ে, মানে মোটামুটি যেগুলো আমাদের দরকার সেগুলো সবকিছু কি হয়? বাড়ে। তাহলে এই এস ব্লক থেকে ডি ব্লকের কি হবে? বেশি হবে। আবার ডি থেকে পির কি হবে? বেশি হবে। তার মানে কি পি থেকে ডি এর কম, আবার এস থেকে ডি এর বেশি। দেখো সেই কথাটাই বলা হয়েছে এখানে যে ডি ব্লকের আয়নীকরণ শক্তি এস ব্লকের মৌল অপেক্ষা কি? বেশি, কিন্তু পি ব্লকের মৌল অপেক্ষা কি? কম। বুঝছে কিনা দেখো। পরে বলা আছে কি ডি ব্লকের মৌল তড়িৎ ধনাত্মক। ধাতু থাকলে তো সবসময় ধনাত্মক কি হবে? অধাতু থাকলে ঋণাত্মক হতো। তাহলে ডি ব্লকের মৌলগুলো তড়িৎ ধনাত্মক ধাতব মৌল এবং এদের তড়িৎ ধনাত্মকতার মান এস ব্লকের মৌল অপেক্ষা কম। বুঝি? পরেরটা কি বলেছে? ডি ব্লকের মৌলসমূহ কোন ধর্ম দেখায়? প্যারাম্যাগনেটিক। আচ্ছা এটা মনে হয় তোমরা জানো না। যে কোনো মৌলসমূহের বা পর্যায় সারণীর যে মৌলসমূহ এদের 3টা ধর্ম আছে। তাই এই 3টা ধর্ম, তার একটাকে বলা হয় ডায়াচুম্বক ধর্ম, একটাকে বলা হয় প্যারাচুম্বক ধর্ম, একটাকে বলা হয় ফেরোচুম্বক ধর্ম। কয়টা চুম্বক ধর্ম? 3টা চুম্বক ধর্ম। কি? ডায়া, প্যারা, ফেরো। আজকে বলার মধ্যে আছে কিন্তু, এখন শুধু মনে রাখি কি? ডায়া, প্যারা, ফেরো। তাহলে এই যে ডি ব্লকের মৌল যারা এরা কোনটা দেখায়? ডায়া চুম্বক ধর্ম দেখায়, ওই মানে প্যারাচুম্বক ধর্ম দেখায়। তাহলে ডি ব্লকের মৌলগুলো কি ধর্ম দেখাবে? প্যারাচুম্বক ধর্ম। একটু খেয়াল করবা, ডায়া মানে চুম্বকের সাথে বিকর্ষণ তৈরি করা, চুম্বকের সাথে বিকর্ষণ। প্যারা মানে আকর্ষণ, আর ফেরো মানে তীব্র আকর্ষণ। কি বলেছি? ডায়ার ক্ষেত্রে কি হবে? বিকর্ষণ। প্যারার ক্ষেত্রে কি হবে? আকর্ষণ। আর ফেরোর ক্ষেত্রে তীব্র আকর্ষণ। তাহলে এখানে প্যারা মানে কি? তাহলে অবশ্যই চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট। এখন এই আকর্ষণ করার পিছনে কারণটা কি? বেজোড় ইলেকট্রন। দেখো এই যে আছে, এই আকর্ষণ করার পিছনে কারণ কি? বেজোড় ইলেকট্রন। অর্থাৎ প্যারাম্যাগনেটিক যে মৌলগুলো আছে এরা যে আকর্ষণ করে এর কারণ কি? তাদের বেজোড় ইলেকট্রন আছে। পরে কি বলতেছি? যে আয়রন এবং কোবাল্ট ধাতুকে চুম্বকে কি করা যায়? পরিণত করা যায়। আমরা জানি কিনা ওই যে একটা লোহাকে যদি বেশ কিছুদিন চুম্বকের কাছে রেখে দেওয়া হয় ওই লোহার মধ্যেও কি হয়? চুম্বক ধর্ম চলে আসে। জানো এটা? যে কোনো একটা লোহাকে যদি বেশ কিছুদিন কি করা হয়? চুম্বকের কাছাকাছি রাখা হয় তখন সেটা কি হয়? চুম্বক ধর্ম প্রদর্শন করে। তাই এদেরকে কি বলতেছি? ফেরোম্যাগনেটিক পদার্থ। কারণ যে তীব্রভাবে আকর্ষিত হয় লোহা কি হয়? লোহার চুম্বকের দ্বারা নিয়ে যাইছো কিরাম হয়? অনেক বেশি বলে আকর্ষণ করে। আর ব্যতিক্রম আছে কারা? এই কথা মনে রাখতে হবে যে এরা কি? এরা কি আকর্ষণ করে? বিকর্ষণ করে। তাহলে কি কি? স্ক্যান্ডিয়াম,
টাইটানিয়াম, জিঙ্ক, কপার। কপার তো কোনটা? কপার প্লাস, 2 প্লাস কিন্তু না, কপার প্লাস। বুঝেছি কিনা দেখো। দেখো তারপরে পয়েন্ট কি আছে আমাদের, বলা আছে কি যে ডি ব্লকের অধিকাংশ মৌলকে এদের বিশেষ বৈশিষ্ট্যের জন্য কি বলা হয়? অবস্থান্তর মৌল। মনে আছে অবস্থান্তর মৌল কি জিনিস? শিখাইছি না একদিন? কারে কয় অবস্থান্তর মৌল? 1 থেকে 9। শুধু তার নাকি আয়নেরও? আয়নেরও। মনে করে দেখো যে সকল মৌল এবং তাদের আয়নের ডি অরবিটাল কেমন হয়? 1 থেকে 9 বা আংশিক পূর্ণ থাকে, তাদেরকে কি বলতো? অবস্থান্তর মৌল। দেখো পরে কিন্তু আমার দেওয়া আছে যে এইভাবে যে ডি ব্লকের সকল মৌল অবস্থান্তর মৌল না, কিন্তু দেখো এই যে প্রশ্নটা কি আছে, এই গল্প মেলা আসছে, কথা কম বলেছি কি যে দেখাও যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল কি নয়? অবস্থান্তর মৌল নয়। তাহলে এটা করার জন্য আগে প্রথম কাজ কি ছিল? সংজ্ঞা লেখা। তাহলে কি বলছিলাম যে ডি ব্লকের যেসব মৌলের কোন সুস্থিত আয়নের ডি অরবিটাল কেমন পূর্ণ থাকবে? আংশিকভাবে কত? D1 থেকে D9, তাদেরকে আমরা কি বলতেছি? অবস্থান্তর মৌল। যেমন আমি এই উদাহরণ তোমাদের দেখাইছিলাম, মনে আছে কিনা, যে আয়রনের কত 26, তাহলে এখানে ডি তে কয়টা আছে? 6টা আছে, মানে কি আংশিক পূর্ণ আছে 1 থেকে 9 এর মধ্যে। এবার আয়রনের যে 2 প্লাস, তাতেও ডি তে কয়টা আছে? 6টা আছে, তার মানে কি আংশিক পূর্ণ আছে। আয়রনের যদি 3 প্লাস করি, তাতেও ডি তে কয়টা আছে? 5টা আছে, তার মানে কি আংশিক পূর্ণ আছে। তাহলে ওইটা অবশ্যই কি মৌল? অবস্থান্তর মৌল। কিন্তু যদি স্ক্যান্ডিয়াম দেখতাম আমরা আর যদি জিঙ্ক দেখতাম, স্ক্যান্ডিয়ামে দেখো প্রথমে ডিতে কিন্তু আছে, কিন্তু স্ক্যান্ডিয়ামের আয়নে তার ডিতে কি আছে? ডিতে নাই, তাহলে সেটা কি অবস্থান্তর হবে? সংজ্ঞায় কি বলা হয়েছে? মৌলেরও হতে হবে, আয়নেরও হতে হবে। আয়নের না হলে কিন্তু হবে না। আবার জিঙ্কের ক্ষেত্রে কি আছে? ডিতে কয়টা আছে? থাকার কথা কয়টা? 1 থেকে 9, মানে সর্বোচ্চ 9টা, হয়ে গেছে কয়টা? 10টা। ওর যে আয়ন দেখো দিন, সে আয়নেও কয়টা? তাহলে এই অবস্থান্তর মৌল হবে? হবে না। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমার পরীক্ষার সময় এইভাবে আসতে পারে যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন? কি বলেছি? স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন? তাহলে আগে আমি সংজ্ঞা লিখবো, লিখে বলবো কি যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় বা তাদের আয়নের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ডি অরবিটাল কি আছে? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে নাই, আর এর ক্ষেত্রে পূর্ণ অবস্থায় আছে 10। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার এটা অবস্থান্তর মৌল হবে না। বুঝেছি? পরেরটা খেয়াল করো, কি লেখা আছে? অবস্থান্তর মৌলের কি লেখো? বৈশিষ্ট্য লেখো। দেখো খুবই সহজ বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? রঙিন যৌগ গঠন করে। তৃতীয় বৈশিষ্ট্য কি? জটিল যৌগ গঠন করে। তারপরটা কি? প্রভাবক রূপে ক্রিয়া করে। তারপরটা কি? প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে। এইখান থেকে এইটা 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই তিনটা কি কি? পরিবর্তনশীল জারণ অবস্থা, তারপর কি? রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন। তাহলে আজকে আমরা আগে দেখবো পরিবর্তনশীল জারণ অবস্থা। এর যদি চিত্রটা দেখি তাহলে ক্লিয়ার। চিত্রটা দেখো, চিত্র খেয়াল করো। আমরা এখানে কোনটা লিখেছি? 3Dর মৌল, মানে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, মানে 21 থেকে 30। যদি খেয়াল করি স্ক্যান্ডিয়ামের কয়টা মান? 3, মানে কি একটাই মান। জিঙ্কের কয়টা মান? এরা কিন্তু অবস্থান্তর মৌল না, কিন্তু বাকি সবগুলোর কি একাধিক মান। এটা বানানো কিন্তু সহজ, বানানো কিন্তু মোটেই কঠিন না। তো একটু দেখো চিত্রটা কিভাবে বানানো, একটু খেয়াল করো। +3 থেকে শুরু করেছি, 7 পর্যন্ত বাড়িছে, তারপরে আবার সব কমিছে। খেয়াল করে দেখো যে 3, 4, 5, 6, 7। এবার কি 6, 5, 4, 3, 2। এবার কি করবা? প্রত্যেকটা থেকে কমাতে কমাতে আসবা। 4-এর পরটা কি হবে? তারপরটা কি? তারপরটা কি? এবার এটা 5-এর পরটা কি? 4, তারপর কি 3, তারপর 2, তারপর কি 1। প্রত্যেকটাতে কমেছে। দেখো তোমার যদি ছক বানাতে দেয়, প্রথমে দেখলে ইজি মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে তুমি যদি প্রথম লাইনটা লিখতে পারো, প্রথম লাইন, পরের গুলো কি হবে? তার থেকে মানগুলো কমে যাচ্ছে। এখন দেখো কথা আছে, এখানে আমি মার্ক কেন করেছি? যে কটা মার্ক করেছি ওই কটা মুখস্থ করতে। যে কটা মার্ক করেছি, যেমন জিঙ্কের কি লাগবে? 2+ লাগবে। কপারের কি লাগবে? 2+, 1+। তারপরে কোবাল্টের কি? 3+। কোবাল্টের 3+। নিকেলের কত? 2+। এই কটা আমার মুখস্থ করা লাগবে, কারণ এই যে মানগুলো আমি লিখেছি এইগুলো সুস্থিত মান। কোন মান? তুমি যে কোনো জায়গায় এই মান দিয়ে তোমার সর্বদা কাজ করা লাগবে। তুমি কখনো এই যে আয়রন কই, এই আয়রনের 6+ দিয়ে তুমি কোনোদিন কাজ করবা না। তুমি করবা কত দিয়ে? 2 আর 3 দিয়ে। তাহলে যে কটা মার্ক করেছি
খাতায় যখন নোট করবা ওই কটা গোল্লা দিয়ে তুবা কি মার্ক করবা সেই ফেলি করে রাখবা, মনে থাকবে যাতে এইগুলো কি হয় আমার মুখস্থ হয়ে যায়। তাহলে দেখো আমার প্রশ্নটা কি ছিল, যে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, তাহলে এখানে কি আমার পরিবর্তনশীল জারণ অবস্থা হয়েছে না? একাধিক জারণ মান মানে কি পরিবর্তনশীল, এবং সব থেকে বেশি কে দেখাইছে ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজের কয়টা জারণ মান আছে? দেখো 7টা জারণ মান। এবার তারপরে আস্তে আস্তে এপাশেও কমিছে ওপাশেও কমিছে। এখানে কিন্তু বাংলাটায় বলে দিয়ে আছে ওইভাবে যে সব থেকে বেশি আছে কার, যে ম্যাঙ্গানিজের 7টি জারণ মান আছে। প্রশ্ন কিন্তু একেবারে ছোট, অ্যান্সার খুব বেশি বড় না, যে এদের জারণ মান কত হতে পারে? 7 পর্যন্ত হতে পারে। 7 পর্যন্ত হইলে সব থেকে বেশি কার? ম্যাঙ্গানিজের। এই গল্প কম, এত গল্প করলে হবে বলার সময়? এইটা আমরা পরে বলবো এক সময়। এইটা দেখো এখন, এটা তোমাদের দেখো আমি একটু বলাইছি। কি বলাইছিলাম বলো, কেমন মনে আছে? কও কি বলছিলাম? যে অবস্থানটা ধাতব মৌলের কয়টা ডি অরবিটাল আছে? সেই 5টা ডি অরবিটালকে যখন আমি লিগ্যান্ডের সাহায্যে যুক্ত করব 2টা ভাগে ভাগ হবে। কি কি ছিল? T2G আর ইজি। T2G-র মধ্যে কয়টা? 3টা। ইজির মধ্যে কয়টা? 2টা। এবার T2G এর কি বলা হয়? নিম্ন শক্তি স্তর, ইজি উচ্চ শক্তি স্তর। মনে আছে এইটুক? দেখো যদি এইটুক মনে থাকে এটা তোমাকে পারা উচিত। চিত্র বুঝি, লিগ্যান্ড যদি সফল হয় কি হওয়ার কথা? আগে নিচে জড় বাঁধবে, আর লিগ্যান্ড যদি দুর্বল হয় তাহলে কি? বুঝেছি? তাহলে এটা আমাদের পারা উচিত। ক্লিয়ার? দেখো এই যে পরের এই যেটা আছে এটা আমরা আর পড়বো না, এটা আমাদের বাদ। মানে এইটুক কেন পড়বো না? এইটুক আসছে আমাদের ওই 3D যখন বৈশিষ্ট্য পড়তেছি তার মধ্যে পড়লেও যাচ্ছে, এইটুকু আমাদের লাগবে না। ওই যে আগে যখন ডি ব্লকের বৈশিষ্ট্য পড়লাম না, তার মধ্যে ওইটুকু পড়লেই হবে, এইটুকু আমার আর দরকার নেই। কথা বুঝেছি? তাহলে এইটুকু আমরা অ্যাভয়েড করবো, এইটুকু আমাদের দরকার নেই। দেখের পরে আর অল্প একটু বলাবো, বেশি বলাবো না। এটা দেখো কি বলছিলাম, চৌম্বকত্ব কয় প্রকার? 3 প্রকার। কি কি? আর কি? ফেরো। তাহলে ডায়া মানে কি? বিকর্ষণ। প্যারা মানে কি? কেমন আকর্ষণ? মৃদু আকর্ষণ বা অল্প আকর্ষণ। আর ফেরো মানে কি? যদি এইটুকু বলতো দেখো পড়া হয়ে গেছে। খেয়াল করো, ওই যে প্যারাম্যাগনেটিক কি বলতেছি, যে কোনো বাহ্যিক পদার্থ চুম্বক ক্ষেত্রের দ্বারা যদি আকর্ষিত হয় তাহলে কি বলতেছি? প্যারা। ফেরো কি? দেখো দিন কি বলা হয়েছে? অধিক পরিমাণে আকৃষ্ট হয় না? কেমন আকৃষ্ট হচ্ছে? অধিক পরিমাণে। আর ডায়া কি আছে? দেখো দিন আকৃষ্ট না হয়ে কি হয়? বুঝেছি? তাহলে এখন দেখো আমার এই প্রত্যেকটা একটু উদাহরণ পড়তে হবে। তাহলে প্যারা কিন্তু তোমার অলরেডি পারা উচিত। ডি ব্লকের মৌল কি? প্যারা। কয়টা ব্যতিক্রম ছিল? 4টা ছিল। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, তারপর কি জিঙ্ক, আর হচ্ছে কি কপার প্লাস। তাহলে ওই বাদে বাকি যারা আছে এরা আমার কি? সবাই কি প্যারাম্যাগনেটিক। এবার যেটা ফেরো, দেখো ফেরো আসতে মাত্র 3 জন। কইছে? আয়রন কনে গেল? আছে? বুঝতে পারছি না। এই যে আয়রন, কোবাল্ট, নিকেল। ফেরো মাত্র 3 জন। কি কি? আয়রন, কোবাল্ট, নিকেল। আর এই যে ডায়া, ডায়া আসছে এস ব্লকের 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপ। তাহলে কারা? ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। আবার বলতেছি প্যারা কারা? ডি ব্লকের সব মৌল ওই 4টা বাদে। ডায়া কারা? এস ব্লকের ক্ষার ধাতু আর মৃৎক্ষার ধাতু। আর বাকি থাকলো কি? ফেরো। ফেরোতে কয়জন? মাত্র 3 জন। কি কি? আয়রন, কোবাল্ট, নিকেল। এই 3টাকে কি বলা হয়? ফেরোম্যাগনেটিক পদার্থ। মনে থাকবে? আর পড়বা আজকে এটুকু থাকবে? শিওর? কই অনেক বেশি? তো অল্প একটু বলা দিলাম। অনেক বেশি ছুটি না? পরের দিন তো কয়দিন ছুটি? না ওই তো পরের দিন তো ছুটি, তো এই মাস পুরো ছুটি। আর এখন বলে দেবেন শুনে দেখেন। ক্লাস এই পর্যন্ত। ছুটির পরে নোট যেন সবার সম্পূর্ণ ক্লিয়ার থাকে অর্ধের। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কোনো সমস্যা হলে আমার নক দিও। আচ্ছা এই বন্ধু।